ভারতীয় সেনার একটি গুরুত্বপূর্ণ টিম একটি গোপন মিশনে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে এক অসৎ পুলিশ অফিসার তাদের পথ আটকায় এবং সেই সেনা জওয়ানের মেজরের কলার ধরে টানাটানি করে। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু এর পর যা ঘটে তা কেউ কল্পনাও করতে পারেনি। সেই সেনা জওয়ান শুধু একটা ফোন করে, আর সেই ফোনই এমন কিছু হয় যাতে সেই পুলিশ অফিসারের পায়ের তলার মাটি কেঁপে ওঠে। এরপর যা ঘটল তা শুনলে আপনাদেরও ভারতীয় হিসাবে গর্ববোধ হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তারই সঙ্গে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে ভুলবেন না। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। রাজস্থানের তপ্ত বালু আর খাঁকা খরা রোদের মাঝে পিচ ঢালা রাস্তাটা যেন আগুনের নদীর মতন বয়ে চলেছে। এই ধুধু মরুভূমির মাঝেও মানুষের আনাগোনা কম নয়, বিশেষ করে হাইওয়েগুলিতে 24 ঘন্টায় চলে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। এই রুটের নাম শুনলেই অনেক ট্রাক চালকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে সেটা রাস্তার জন্য না, রাস্তার মোড়ে মোড়ে ওত পেতে থাকা কিছু অসৎ পুলিশদের জন্য। আর সেই অসৎ পুলিশ অফিসারদের মধ্যে অন্যতম হচ্ছেন ইন্সপেক্টর রাজেশ খান্না। রাজেশ খান্না মানুষটি যেমন দীর্ঘকায় তেমনই তার দম্ভ। পুলিশের উর্দিটা তার কাছে সেবার প্রতীক নয়, বরং ক্ষমতার চাবিকাঠি। এর আগে জয়পুরে থাকাকালীন তার বিরুদ্ধে তোলাবাজি আর সাধারণ মানুষকে হেনস্থা করার ভুরি ভুরি অভিযোগ উঠেছিল, কিন্তু ওপর মহলে প্রভাবশালী নেতাদের সঙ্গে এর সম্পর্ক ভালো থাকায় প্রতিবারই সে পার পেয়ে গেছে। তবে এবার তার শেষ রক্ষা হয়নি। শাস্তি স্বরূপ তাকে বদলি করা হয়েছে এই মরু প্রান্তের এক প্রত্যন্ত থানায়। কিন্তু স্বভাব আর কি বদলায়? রাজস্থানে পা দিয়েই রাজেশ খান্না এখানকার লোকাল নেতার সাথে হাত মিলিয়ে নিয়েছেন। নেতাদের ছত্রছায়ায় রাজেশ এখন এই হাইওয়ের অঘোষিত সম্রাট। তার নিয়ম একটাই, ট্রাকের কাগজ থাকুক বা না থাকুক, পকেট গরম না করলে চাকা নড়বে না। দুপুর 2:15 সূর্যের তেজ তখন মাথার উপরে ঠিকরে পড়ছে। রাজেশ খান্না তার এসপি লেখা জিপের বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চোখে দামি কালো সানগ্লাস, মুখে জ্বলন্ত সিগারেট। পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল রঘুবীর কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, আজ তো কালেকশন ভালোই হয়েছে, এবার কি লাঞ্চে যাব? রাজেশ ধোঁয়া ছেড়ে ক্রূর হাসি দিয়ে বলে, রঘুবীর, খিদেটা পেটে নয় পকেটে রাখতে শেখো। ওই দেখো, দূরে ধুলো উড়িয়ে একটা বড় ট্রাক আসছে, ওটাকে আটকাও, মনে হচ্ছে বড় মাছ। রঘুবীর লাঠি উঁচিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ালো। বিশালাকার একটি টাটা ট্রাক, যার বডি ত্রিপল দিয়ে ঢাকা। ট্রাকটির নম্বর প্লেটে ধুলো জমে থাকায় ঠিক মতন পড়া যাচ্ছে না। রঘুবীরের সংকেত পেয়ে ট্রাকটি ব্রেক কষল। রাজেশ খান্না ধীর পায়ে ট্রাকটির দিকে এগিয়ে গেলেন। ট্রাকের চালক একজন সাধারণ পোশাকের যুবক, মাথায় পাগড়ি বাঁধা। পাশে বসে আছে আর একজন মাঝবয়সী মানুষ, তার চোখেও চশমা, পরনে সাদা শার্ট প্যান্ট। তাদের দেখে মনে হচ্ছে কোনো সাধারণ ট্রান্সপোর্ট কোম্পানির লোক। রাজেশ ট্রাকের ডোর হ্যান্ডেলের লাঠি দিয়ে বাড়ি মেরে চিৎকার করে বললেন, এই ছোকরা, নিচে নাম। কি আছে ট্রাকে? চোরাই মাল পাচার হচ্ছে নাকি? চালকটি নম্রভাবে বলল, না স্যার, সাধারণ মালপত্র আছে, মালগুলোকে শহরের অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে। আমাদের চালানের সমস্ত কাগজপত্র ঠিক আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। রাজেশ চালকের কথায় কান না দিয়ে ধমকের সুরে বললেন, কাগজ দেখিয়ে কোনো লাভ নেই, নেমে এসে গাড়ির ভিতরে কি আছে সেগুলো দেখা। চালক এবং তার পাশের আরোহী দুজনেই নিচে নেমে এলেন। তাদের চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত স্থিরতা। রাজেশ সেটা খেয়াল করলেন, কিন্তু নিজের দম্ভে সেটাকে গুরুত্ব দিলেন না। তিনি জানতেন না এই ট্রাকের ভিতরে এবং সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কারা। তিনি জানতেন না যে দেশের এক অতি গোপন মিশনে যাওয়া এই জওয়ানরা আজ নিজেদের পরিচয় গোপন করে সাধারণ ট্রাকে করে সীমান্ত এলাকার দিকে যাচ্ছেন। আর তাদেরই একজন, যাকে রাজেশ সাধারণ ড্রাইভার ভাবছেন, তিনি আসলে দেশের সেনার এক নির্ভীক জওয়ান। ট্রাক থেকে নেমে আসা সেই দুই ব্যক্তির শান্ত ভঙ্গি দেখে ইন্সপেক্টর রাজেশ খান্নার রাগ যেন আরো বেড়ে গেল। তার এলাকায় কেউ তাকে ভয় পাবে না, এটা তার সহ্য হয় না।
তিনি হাতের লাঠিটা দিয়ে ট্রাকের চাকার ওপর সশব্দে একটা আঘাত করে বললেন, নাম কি তোর? চালক ধীর স্থিরভাবে উত্তর দিল, আমার নাম অর্জুন স্যার, আর উনি আমার বড় ভাই। পাশের মাঝবয়সী লোকটির দিকে ইঙ্গিত করে বললেন, অর্জুন আসলে একজন দক্ষ ল্যান্স নায়ক, আর তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি হলেন ইন্ডিয়ান আর্মির মেজর বিক্রম রাঠোর। মিশনের গোপনীয়তা বজায় রাখতে তারা সিভিল ড্রেসে রয়েছেন। রাজেশ তাচ্ছিল্যের স্বরে বললেন, ভাই, তা ভাইরা মিলে ট্রাকে করে কি পাচার করছো? আফিম নাকি অস্ত্র? রাজস্থানের এই বর্ডারের দিকে এই ট্রাক নিয়ে যাওয়ার মানে আমি ভালো করেই বুঝতে পারছি তোরা কেন যাচ্ছিস। মেজর বিক্রম শান্ত গলায় বলেন, অফিসার, আমরা কোনো কিছু পাচার করছি না, আমরা সাধারণ কিছু সরঞ্জাম নিয়ে যাচ্ছি। আপনি চাইলে আমাদের পারমিট এবং লাইসেন্স চেক করতে পারেন। মেজর পকেট থেকে কিছু কাগজপত্র বের করে দিলেন। রাজেশ সেইগুলো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন। সব কিছু নিখুঁতভাবে বৈধ, কিন্তু রাজেশের লক্ষ্য তো আইন নয়, তার লক্ষ্য হলো তোলা। তিনি কাগজগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলেন, এসব জাল কাগজ দেখিয়ে আমাকে বোকা বানিও না। তোমাদের ট্রাকের ভিতরের মালপত্র চেক করতে হবে। রঘুবীর, ত্রিপল খোলো। কনস্টেবল রঘুবীর যখন ট্রাকের পিছনে তিরপল খুঁজতে উদ্যত হলো, তখন মেজর বিক্রম কিছুটা কঠোর গলায় বললেন, অফিসার, আমি আপনাকে অনুরোধ করছি, ওটা খুলবেন না। ওটার ভিতর খুব মূল্যবান জিনিস আছে। আমাদের দেরি হয়ে যাচ্ছে, দয়া করে আমাদের যেতে দিন। রাজেশ খান্না এবার অট্ট হাসি দিয়ে হাসলেন। মূল্যবান জিনিস? তাহলে তো এত সহজে ছাড়া যাবে না। যদি যেতে চাও তবে 5,000 টাকা বের করো, নয়তো গাড়ি থানায় যাবে, আর তোমাদের ওপর ড্রাগস পাচারের কেস দিয়ে সারা জীবন জেলে পচাবো। মেজর বিক্রমের চোয়াল শক্ত হয়ে এলো। তিনি একবার অর্জুনের দিকে তাকালেন। ট্রাকের ভিতরে আরো 12 জন কমান্ডো জওয়ান বসে আছে, যারা মুহূর্তের মধ্যে এই পুরো পুলিশ টিমকে কবজা করার ক্ষমতা রাখেন। কিন্তু তাদের আদেশ দেওয়া আছে, পরিস্থিতি যাই হোক, পরিচয় প্রকাশ করা যাবে না। মেজর বিক্রম রাজেশের খুব কাছে গিয়ে নিচু স্বরে বললেন, অফিসার, আপনি পুলিশের উর্দি পরে আছেন, এই উর্দির মর্যাদা রক্ষা করুন। সাধারণ মানুষের থেকে এভাবে টাকা চাওয়া আপনার শোভা পায় না। আমাদের যেতে দিন, এটা আপনার ভালোর জন্যই বলছি। রাজেশ খান্নার কাছ থেকে এই কথাটা ছিল সরাসরি চ্যালেঞ্জের মতন। তিনি রাগে মেজরের কলার চেপে ধরলেন, দাঁত কিটমিট করে বলতে লাগলেন, এত বড় সাহস, আমায় জ্ঞান দিচ্ছিস? তুই জানিস আমি কে? এই রাজেশ খান্না চাইলে তোদের এখানেই অবস্থা খারাপ করে দিতে পারে। এমন দৃশ্য দেখে গাড়ির ভিতরে বসে থাকা জওয়ানগুলো রাগে ফুঁসতে শুরু করলো। তাদের ট্র্যাকের ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরাতে সেই পুরো দৃশ্যটি রেকর্ড করছিল। রাজেশ যখন মেজরকে ধাক্কা দিলেন, তখন মেজরের চশমাটা নিচে পড়ে গেল। রাজেশ চিৎকার করে বললেন, রঘুবীর, এদের দুজনকে হাত করা পড়া, আর ট্রাকের ভিতর থেকে সব মাল বের করে রাস্তায় ফেল। মেজর বিক্রম আর ধৈর্য ধরতে পারলেন না, তবে তিনি আইন নিজের হাতে তুলে নিলেন না। তিনি তার পকেট থেকে একটি বিশেষ এনক্রিপ্টেড ফোন বের করলেন। রাজেশ ব্যঙ্গ করে বললেন, কাকে ফোন করছো? ফোন করে কোনো লাভ হবে না। মেজর বিক্রম ফোনে কারোর সাথে কথা না বলে শুধু বললেন, কোড রেড, লোকেশন হাইওয়ে চেকপোস্ট 4, লোকাল পুলিশ ইন্টারফারেন্স। ফোনটা রেখে তিনি রাজেশের দিকে তাকিয়ে এক অদ্ভুত শীতল হাসি হাসলেন। সেই হাসিতে কোনো ভয় ছিল না, ছিল এক প্রবল আত্মবিশ্বাস। তিনি বললেন, অফিসার, আপনি আজ আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছেন। রাজেশ খান্না তখনও বুঝতে পারেননি যে এই 1 মিনিটেই তার কয়েক বছরের সাজানো কেরিয়ারের বালির বাঁধ ভাঙতে শুরু করেছে। কয়েক কিলোমিটার দূরে থাকা আর্মি ক্যান্টনমেন্ট এবং এই জেলার এসপির কাছে ইতিমধ্যেই সিগন্যাল পৌঁছে গেছে। রাজেশ খান্না যখন মেজর বিক্রমের কলার ধরে ঝাঁকুনি দিচ্ছিলেন, তখন হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে দেখছিল। তারা মনে মনে ভাবছিলেন, একজন পুলিশ অফিসার কতটা বেপরোয়া হতে পারে। কিন্তু মেজর বিক্রমের চোখে কোনো অস্থিরতা ছিল না। তিনি জানতেন, ঝড়ের আগের শান্তিতেই সর্বনাশ লুকিয়ে থাকে। এই ঘটনার ঠিক 5 মিনিটের মাথায় রাজেশ খান্নার পকেটে থাকা সরকারি ফোনটি বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এসপি বিকানের নাম। রাজেশ খান একটু হকচকিয়ে গেলেন। মনে মনে ভাবলেন, স্যার হঠাৎ এই টাইমে ফোন করলেন কেন? কোনো সুখবর নাকি? মুখে চওড়া হাসি নিয়ে তিনি ফোনটা ধরে বললেন, জয় হিন্দ স্যার, আমি রাজেশ খান্না বলছি। ফোনের ওপাশ থেকে কোনো সৌজন্যমূলক উত্তরের বদলে ভেসে এলো এক আর্ত চিৎকার আর রেগে ফেটে পড়া কণ্ঠস্বর। এসপি সাহেব প্রায় গর্জে উঠলেন,
রাজেশ, তুমি এই মুহূর্তে কোথায় আছো? রাজেশ একটু ঘাবড়ে গিয়ে বললেন, স্যার, আমি তো হাইওয়েতে রুটিন চেকিং করছি। একটা সন্দেহজনক ট্রাক ধরেছি স্যার, মনে হচ্ছে বড় কিছু পাওয়া যাবে। থামাও তোমার বকবক, এসপি রাগে কণ্ঠে বলে উঠলেন। তুমি জানো তুমি কাকে আটকেছো? তুমি জানো তুমি কার গায়ে হাত দিয়েছো? যে ট্রাকটা তুমি আটকেছো সেই ট্রাকের ড্যাশবোর্ডে যে ক্যামেরা আছে তার লাইভ ফিড সরাসরি দিল্লিতে হেডকোয়ার্টার্সে পৌঁছে গেছে। ওই ট্রাকে ভারতের সবচেয়ে এলিট কমান্ডার ইউনিটের একজন মেজর এবং তার জনরা আছেন। তুমি একটা হাই প্রোফাইল সিক্রেট মিশন ইন্টারাপ্ট করছো রাজেশ। রাজেশের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। তার কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। তিনি তোতলাতে তোতলাতে বললেন, স্যার, ওনারা তো সাধারণ পোশাকে ছিলেন। আমি আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি মানে? তুমি একজন সাধারণ নাগরিকের সাথেও কি এই ব্যবহার করো? তুমি কি ঘুষ চেয়েছো তাদের কাছে? সব ভিডিওতে রেকর্ড হয়েছে রাজেশ। তোমাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো। আর শোনো, ফোনটা এখন ওই অফিসারের হাতে দাও। আর নিজের প্রাণ বাঁচাতে চাইলে ওনার কাছে ক্ষমা চাও, নয়তো আজ কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ফোনটা যখন রাজেশ মেজরের হাতে তুলে দিলেন তখন তার হাত থরথর করে কাঁপছে। কিছুক্ষণ আগেই সেই বাঘের মতন গর্জন করা মানুষটা এখন ভেজা বিড়ালের মতন চুপসে গেছেন। মেজর বিক্রম রাঠোর ফোনটা নিলেন এবং খুব গম্ভীরভাবে এসপির সাথে কথা বললেন। কথা শেষ করে তিনি ফোনটা ফেরত দিলেন। ততক্ষণে ট্রাকের পিছনের ত্রিপল সরে গেছে। ভিতর থেকে নেমে এসেছেন ডজন খানেক সশস্ত্র জওয়ান। তাদের পরনে সাধারণ পোশাক হলেও হাতে থাকা অত্যাধুনিক রাইফেল আর তাদের তীক্ষ্ণ দৃষ্টি বুঝিয়ে দিচ্ছিল তারা কারা। রাজেশ খান্না ভয়ে দুপা পিছিয়ে গেলেন। তার সাথে থাকা কনস্টেবল রঘুবীর তো ইতিমধ্যেই মেজরের পায়ের কাছে বসে পড়েছেন। রাজেশ কাঁপতে কাঁপতে বলেন, স্যার, আমায় ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি। আমি জাস্ট নিজের ডিউটি করছিলাম। মেজর বিক্রম ধীর পায়ে রাজেশের সামনে এসে দাঁড়ালেন। রাজেশের চোখের দিকে তাকিয়ে তিনি বজ্রকণ্ঠে বলেন, ডিউটি? ঘুষ নেওয়া কি পুলিশের ডিউটি? সাধারণ মানুষকে হেনস্থা করা কি উর্দির কাজ? আপনি শুধু আমাদের সময় নষ্ট করেননি, আপনি ভারতের নিরাপত্তার সাথে খেলা করেছেন। ততক্ষণে হাইওয়ের লোকজন বুঝে ফেলেছে কি ঘটছে। চারপাশ থেকে ট্রাক চালক আর সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করেছে। যখন তারা শুনল যে এই সাধারণ পোশাকের মানুষগুলো আসলে আমাদের দেশের সেনা, তখন পুরো পরিবেশ বদলে গেল। উপস্থিত জনতা চিৎকার করে উঠল, ভারতীয় সেনা জিন্দাবাদ, জয় হিন্দ। রাজেশ খান্না নিরুপায় হয়ে মেজরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। মেজর বিক্রম তার জওয়ানদের দিকে ইশারা করলেন ট্রাকে ওঠার জন্য। যাওয়ার আগে তিনি রাজেশের চোখের সামনে নিজের আইডেন্টিটি কার্ডটা ধরলেন এবং বললেন, আজ আপনার কারণে পুরো পুলিশ বাহিনীর মাথা নিচু হয়ে গেল। মনে রাখবেন, উর্দিটা শুধু ক্ষমতা দেখানোর জন্য নয়, দায়িত্ব পালনের জন্য। রাজেশ খান্না স্যালুট করতে গেলেন, কিন্তু তার হাত কাঁপছিল। জনতা তখন রাজেশকে লক্ষ্য করে ধিক্কার দিচ্ছিল। কেউ একজন চিৎকার করে বলল, ঘুষখোর অফিসার এবার জেল খাটবে। মেজর বিক্রম এবং তার জওয়ানরা ট্রাকে উঠলেন। ট্রাকটি স্টার্ট নিতেই রাস্তায় জমে থাকা মানুষেরা দুপাশ ঘিরে সেনার জন্য রাস্তা ছেড়ে দিল। ট্রাকটি যখন ধুলো উড়িয়ে এগিয়ে চলল তখন সাধারণ মানুষ হাত নেড়ে তাদের অভিবাদন জানালেন। রাজেশ খান্না সেই ধুলোর মাঝি একা দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ আগেও তিনি ছিলেন এই রাস্তার রাজা, আর এখন তিনি শুধুই একজন চাকরি হারানো লজ্জিত অপরাধী। মরুভূমির তপ্ত বাতাস যেন তাকে বিদ্রুপ করে বয়ে গেল। এর পরের কয়েক ঘন্টায় রাজেশ খান্নার জীবনে অন্ধকার নেমে এলো। এসপি সাহেবের নির্দেশে পুলিশ জিপ তাকে থানায় নয় বরং রিজার্ভ লাইনে নিয়ে গেলেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হলো। ড্যাশবোর্ডের ক্যামেরার সেই ফুটেজটি টিভিতে ছড়িয়ে পড়ল, যেখানে রাজেশকে ঘুষ চাইতে এবং মেজরের কলার ধরতে দেখা গিয়েছিল। জনগণের চাপের প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হলো। রাজেশকে শুধু সাসপেন্ড নয়, সরকারি কাজে বাধা দেওয়া হলো এবং চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার করা হলো। অন্যদিকে সেই সেনার ট্রাকটি তার গন্তব্যে পৌঁছে গেল এবং মিশন সফলভাবে শেষ হলো। আজও সেই হাইওয়ে ট্রাক চালকরা গল্প করে এক অহংকারী পুলিশ অফিসার কিভাবে বাঘের ডেরায় হাত দিয়েছিল এবং কিভাবে ভারতীয় সেনারা তাকে তার আসল জায়গা বুঝিয়ে দিয়েছিল। বন্ধুরা, আইন সবার জন্য সমান, আর দেশের সেবকদের অপমান করলে প্রকৃতিই তার বিচার করে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি সত্যিই একজন ভারতীয় হয়ে থাকেন এবং নিজের দেশের সেনার প্রতি গর্ববোধ করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে যাবেন এবং তারই সঙ্গে চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।